দেখো, তো বহুকোষী প্রাণীদের কোষ দেহের মাঝে ভিন্নতা আছে এবং বৈচিত্র্যতা আছে। যেগুলো এককোষী সেগুলো তো একই রকম, আর যেগুলো বহুকোষী তাদের মধ্যে কিছুটা ভিন্নতা এবং বৈচিত্র্য আছে। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে প্রোটোজোয়া পর্বের এগুলো কি এককোষী। তো দেখো, উদ্ভিদ টিস্যু একই বা বিভিন্ন প্রকার একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলে। তাহলে টিস্যু বা কলা কাকে বলে বলো তো? একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলে। আচ্ছা, তো দেখো, টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? টিস্যু কাকে বলে, তারপর টিস্যু কত প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, কিন্তু যেগুলো স্থায়ী সেই টিস্যুগুলো বিভাজিত হতে পারে না। আর এমনি মনে রাখার জন্য বলতে পারো যেগুলো ভাজক টিস্যু, ভাজক মানে কি, মনে করো যে আমরা ভাসমান মানুষ বলি না, ভাসমান মানুষ কারা, যারা আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় এরকম ঘুরে বেড়ায়, সেরকম ভাজকের সাথে ভাসমান যদি মিলে পড়তে পারো মনে থাকবে যেগুলো কি বিভাজন মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার মানে কি এরা বিভাজন করতে সক্ষম। আর যেগুলো স্থায়ী এক জায়গাতেই আছে এগুলো কি বিভাজিত হতে পারে না। তো স্থায়ী টিস্যু হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে সরল টিস্যু, একটা হচ্ছে জটিল টিস্যু, আর একটা হচ্ছে এই নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তোমাদের বইয়ে শুধু সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা আছে, আরেকটা টিস্যু এখানে আলোচনা করা নেই। দেখো, সরল টিস্যু কোনগুলো? সিম্পল টিস্যু, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, তারাই হচ্ছে সরল টিস্যু। তাই না? সরল, আমরা অনেক সময় বলি না যে মানুষটা অনেক সহজ সরল, মানে কি তার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো পেস্ট নাই তার ভিতরে, তাই না? সে একদম মাটির মতন একটা মানুষ। সেরকম সরল টিস্যু কোনগুলো? যাদের কি আকার আকৃতির কোনো অভিন্ন নাই, মানে কি সবগুলো সেম, সেগুলো হচ্ছে সরল টিস্যু। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু প্রথম থেকে আরেকবার একটু বলি যে টিস্যু কত প্রকার। টিস্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ঠিক আছে, ভাজক টিস্যুগুলো কি বিভাজনে সক্ষম, ধরনের হ্যাঁ ভাজক টিস্যুগুলো বিভাজনে সক্ষম, আর স্থায়ী টিস্যুগুলো বিভাজনে সক্ষম না, মানে কি বিভাজিত হতে পারে না। স্থায়ী টিস্যু আবার তিন ধরনের, একটা হচ্ছে সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু। তো সরল টিস্যু কাকে বলে? যে টিস্যুর প্রতিটি কোষের আকার আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন বা একই, তাদেরকে সরল টিস্যু বলতেছে। ঠিক আছে, আর সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়। সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো প্যারেনকাইমা কি। প্যারেনকাইমা কিসের অংশ? সরল টিস্যুর অংশ। তো সরল টিস্যু কোনগুলো? যেগুলো আকার আকৃতি গঠনের দিক দিয়ে একই। তো দেখো প্যারেনকাইমা কি, উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই টিস্যুর কোষগুলো জীবিত, সমবাসীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে কি বলা হয় বলতো? ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা। তাহলে এগুলোকে ক্লোরেনকাইমা কখন বলা হচ্ছে? যখন এসব টিস্যুতে ক্লোরো এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তাদের তখন তাকে ক্লোরেনকাইমা বলে। হ্যাঁ, শর্ত হচ্ছে এদের কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টটা থাকতে হবে তখন। আর দেখো, জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। গুরুত্বপূর্ণ একটা লাইন, ঠিক আছে, যে অ্যারেনকাইমা কাকে বলে? অ্যারেনকাইমা হচ্ছে জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।
ঠিক আছে। তো প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্যদ্রব্য পরিবহন করা। মানে এদের কাজ হচ্ছে খাদ্যর উপরেই। দেহ গঠন করতেছে, তারপরে খাদ্য প্রস্তুত করতেছে, প্রস্তুত করা হয়ে গেলে কি করতে হবে, সেটাকে সঞ্চয় করতে হবে, আর সঞ্চয় করার পর খাদ্যদ্রব্য পরিবহন করা, যেখানে লাগবে সেখানে পরিবহন করে নিয়ে যাওয়া, পরিবহন করা। তারপরে হচ্ছে কোলেনকাইমা। আচ্ছা, আমরা দেখো প্যারেনকাইমা পড়ছি, আমরা একটু প্যারেনকাইমার একটু চিত্র দেখো। এই যে ক নাম্বার চিত্রটা হচ্ছে প্যারেনকাইমা। এই যেগুলো হচ্ছে বায়ুকুঠুরি, দেখো যেটা বললাম। তো এখানে কি কি থাকে, এটা একটা প্রস্তুচ্ছেদ দেওয়া আছে। তো দেখো এই পাতলা কোষপ্রাচীর, এই যে এদের কোষপ্রাচীর গুলো অনেক পাতলা হয়, যেটার বৈশিষ্ট্য তো আমরা পড়ছি। ঠিক আছে। তারপরে দেখো সাদা অংশগুলো কি, সাইটোপ্লাজম। এই মাঝের এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। তারপরে যে একটা কোষ থেকে আরেকটা কোষের যে ফাঁকা, এটা হচ্ছে কি আন্তঃকোষীয় ফাঁকা যেটা। ঠিক আছে। এখানে আমরা কোলেনকাইমাটা এখনো পড়ি নাই, এটা একটু দেখো, চিত্রটা একটু দেখে নিই আমরা। দেখো এই দেখো এর কোষগুলো হচ্ছে, কোষ প্রাচীরগুলো পুরু, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। দেখো এখানে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা আছে, আন্তঃকোষীয় ফাঁকা নাই কিন্তু। এখানে যেমন একটা কোষের আরেকটা কোষ কি আন্তঃকোষীয় ফাঁকা ছিল, এই যে আন্তঃকোষীয় ফাঁকা আছে এদের মধ্যে, এখানে কিন্তু আন্তঃকোষীয় কোনো ফাঁকা নেই। ঠিক আছে। আমরা এবার পড়ি একটু, দেখো কোলেনকাইমা এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। কোষ প্রাচীরগুলো পুরু হওয়ার কারণ কি, এদের এখানে সেলুলোজ এবং পেকটিন জমা হয়। তবে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কণাগুলো অধিক পুরু হয়। এ টিস্যুর কোষগুলো লম্বাটে এবং সজীব হয়। এ টিস্যুর কোষগুলো লম্বাটে হয় এবং সজীব হয়। এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি। এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, কিন্তু খুব কম সংখ্যক কোষে থাকে এটা। দেখো কোষপ্রান্ত চৌকোনাকার, সরু বা তির্যক হতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। পাতলা শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। কচি এবং নমনীয় কাণ্ড, যেমন কোমড়া এবং দণ্ডা। কোমড়া গাছ দেখছো রিশাদ? আই থিংক আমি কুমড়া গাছ দেখি নাই। কোমড়া গাছ দেখো নাই? আচ্ছা, এমনি যেগুলো যে লতা, কুমড়া গাছটা অনেক মানে নমনীয় কাণ্ড, ওদের ভিতরে ফাঁপা টাইপের থাকে আর কি, একটু হালকা চাপ দিলে ভেঙে যায়, ওটা ওই টাইপের গাছ এগুলো। তো ওই গাছগুলোর ক্ষেত্রে এগুলো এই যে কচি এবং নমনীয় কাণ্ড, কুমড়া, তারপরে এই দণ্ডকলাসের কাণ্ড এবং এ টিস্যুর দৃঢ়তা প্রদান করে। এ কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। তো এদের খাদ্য প্রস্তুত করার শর্ত হচ্ছে এদের এখানে ক্লোরোপ্লাস্ট থাকতে হবে। আর আগের প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট ছিল তখন তাকে আমরা কি বলতাম? ক্লোরেনকাইমা। ওকে। তো এই হচ্ছে কোলেনকাইমা। তারপরে দেখো এবার হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই টিস্যুর কোষগুলো শক্ত। আগের গুলো কিন্তু কি শক্ত ছিল না, একটা হচ্ছে কি ফাঁপা বায়ুকুঠুরির মতন জায়গা যেটা ছিল সেটা, পরেরটা হচ্ছে কি নমনীয়। আর স্ক্লেরেনকাইমা হচ্ছে এই টিস্যুর কোষগুলো শক্ত, অনেকটা লম্বা এবং পুরু কোষ প্রাচীর বিশিষ্ট হয়। প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে এই টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু বলে। এই দেখো একটু লম্বাটে হয়, এই যে এটা প্রস্তুচ্ছেদ করলে এরকম পাওয়া যায়। এটা বৈশিষ্ট্যগুলো দেখি আর একটু দেখো। প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কোষগুলো প্রধানত দুই ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইট। উদ্ভিদে দৃঢ়তা প্রদান করা এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। ঠিক আছে। তাহলে এই স্ক্লেরেনকাইমা কোষ প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইট। এখন এই ফাইবারটা কি আর স্ক্লেরাইটটা কি? ফাইবার চিনো? ফাইবার চিনো ঋষাদ? ফাইবার হইলো আঁশ, যেটা আঁশ। বিভিন্ন খাবারে থাকে।
আর হ্যাঁ স্পেশালি আমের ফাইবার গুলা আমার দাঁতে বেজে বেজে দাঁতের ব্যথা সৃষ্টি করতে বহুত সহায়ক। আচ্ছা, এখানে আরেকটা ফাইবার বলতে আমরা যেরকম বুঝি সেটা হচ্ছে যে দেখছি না আমরা যে কাপড় তৈরি করার আগে যে সুতা তৈরি করে, সুতা তৈরির আগে এটা কি থাকে, তুলা থাকে, ওটাকে অনেক সময় ফাইবার বলা হয়, ফাইবারে তুলা দেখবা আছে। তো ফাইবার এরকম, যেহেতু উদ্ভিদের কথা বলতেছে, যে ফাইবারটা হচ্ছে তুলার মতন। দেখো এরা অত্যন্ত দীর্ঘ, পুরু কোষ প্রাচীর যুক্ত, শক্ত এবং দুই প্রান্ত সরু। তবে কখনো কখনো ভোঁতা হতে পারে, দুই প্রান্ত সরু না হয়ে ভোঁতাও হতে পারে। আচ্ছা, কোষ প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এ ছিদ্রকে কূপ বলা হয়। ঠিক আছে, এই যে আমাদের শরীরে যে রোম থাকে, এই রোমের ছিদ্রগুলো থাকে না, লোমের ছিদ্র। ওটা কিন্তু কি রোমকূপ বলা হয়। তো সেরকম এই ছিদ্রকে কূপ বলা হয়, গায়ে যে ছিদ্র থাকে। অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদেরকে নাম দেওয়া হয়, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম বা তন্তু ফাইবার। ঠিক আছে, এই জাইলেমের কাজটা আবার পড়তে হবে আমাদের, মনে রাখবে এটা, জাইলেমটা অনেক লাগে। তারপর দেখো স্ক্লেরাইট, এদেরকে স্টোন সেলও বলা হয়। এরা খাটো, সমবাসীয়, কখনো লম্বাটে আবার কখনো কি তারকাকার হতে পারে। ঠিক আছে, অনেক সময় এদের খাটো হয়, সমবাসীয় হয়, আবার কখনো লম্বাটে, আবার কখনো তারকাকার হতে পারে। এদের গৌণ প্রাচীর খুব শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষে সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর কূপযুক্ত হয়। আচ্ছা, তারপরে দেখো যে নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজতত্ত্বে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। বহিতক, জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তের কোষগুচ্ছ রূপে থাকতে পারে এরা। ঠিক আছে, তো এখানে একটা তোমার হোমওয়ার্ক হচ্ছে, তুমি এই যে এই তিনটা চিত্র বাসায় আঁকাবো। আগের দুইটা তো আঁকাও নাই বাসায়। আগের হচ্ছে প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, এই দুটো আঁকাবা, প্লাস এখানে এখানকার এই সরল টিস্যুর চিত্রগুলো আঁকাবো তিনটা। ঠিক আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কয়টা আঁকাবো। ঠিক আছে রিশাদ? ওকে। যখন অবসর পাবো বায়োলজি চিত্রগুলো আঁকানোর প্র্যাকটিস করবো। দেখে দেখে আঁকাইতে আঁকাইতে তখন দেখবো না দেখে খুব দ্রুত আঁকাইতে পারতেছো। আর যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে তোমার এক্সাম হলে আঁকাইতে অনেক টাইম লাগবে। তারপরে আসা হচ্ছে জটিল টিস্যু। নাম শুনে বোঝা যাচ্ছে যে জটিল, মানে এদের গঠনটা জটিল হবে। যে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে টিস্যু, স্থায়ী টিস্যু তৈরি হয়, সেটাই হচ্ছে জটিল টিস্যু। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে, তাই এদের পরিবহন টিস্যু বলা হয়। তাহলে জটিল টিস্যুর আরেকটা নাম কি, পরিবহন টিস্যু। এই টিস্যু দুই ধরনের হয়, একটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জটিল টিস্যু হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। ঠিক আছে, তারপর দেখো জাইলেম কোনগুলো। তো জাইলেম দুই ধরনের, প্রাথমিক এবং গৌণ জাইলেম। প্রক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলা হয়, আর প্রাথমিক বৃদ্ধি শেষে হচ্ছে গৌণ বৃদ্ধি ঘটে, তখন সেগুলোকে গৌণ জাইলেম বলা হয়। ঠিক আছে, প্রাথমিক জাইলেম দুই ধরনের। প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম বলা হয় এবং পরিণত অবস্থায় একে বলা হয় মেটাজাইলেম। তো প্রাথমিক অবস্থায় এগুলো এগুলো হচ্ছে প্রোটোজাইলেম, আর যখন পরিণত আস্তে আস্তে বড় হচ্ছে দেখো, তখন এগুলো হচ্ছে মেটাজাইলেম বলা হয়। ঠিক আছে, আর দেখো এই যে প্রোটোজাইলেমের মধ্যেকার এই যে ফাঁকাগুলো কিন্তু অনেক ছোট, যখন এটা পরিণত হচ্ছে মেটাজাইলেম হয়ে যাচ্ছে তখন এদের দেখো এই ভিতরের ফাঁকা জায়গাটাও বাড়তেছে এদের। ঠিক আছে, তো দেখো মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড় থাকে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, যেমন ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আমাদের ট্রাকিড ভেসেলের গঠনটা গুরুত্বপূর্ণ। দেখো ট্রাকিড কোনগুলো, এই দেখো এই যে এটা হচ্ছে ট্রাকিড। ঠিক আছে,
গঠনটা কেমন দেখো তো, দেখতে কি একটা লম্বার মতন, লম্বাটে। তো ট্রাকিড কোষ লম্বা, এর দুই প্রান্ত দেখো, এর দুই প্রান্ত হচ্ছে সরু, এর দুই প্রান্তটা থাকে সরু এবং সুচালু। প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু এবং অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়, ফলে পানি চলাচলের পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে। এতে পানি চলাচলের পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন বলয়াকার হতে পারে, সর্পিলাকার হতে পারে, ঠিক আছে, সোপানাকার হতে পারে, জালিকাকার হতে পারে, কিংবা কুপাঙ্কিত। এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে ফার্নবর্গ, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেম কলায় প্রাকৃত দেখা যায়। কোষরসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। তবে কখনো এরা খাদ্য সঞ্চয়ের কাজেও এই ট্রাকিট ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, ভেসেল কাকে বলে? ভেসেল কোষগুলো হচ্ছে ট্রাকিটের থেকে একটু খাটো হয়। ঠিক আছে, তো ভেসেল কোষগুলো হচ্ছে খাটো চঙ্গের মতো কোষগুলো, একটির মাথায় আরেকটি সজ্জিত হয় এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এর ফলে কোষরসের উপরে ওঠার জন্য একটি সরু পথের সৃষ্টি হয়ে যায় এখানে। প্রাথমিক অবস্থায় এই কোষগুলোকে থাকে হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজম বিহীন হয়ে পড়ে। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্ন রূপে পুরু হয়, যেমন সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার এবং কুপাঙ্কিত ইত্যাদি। ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরো অনেক লম্বা হতে পারে এরা। এদের প্রধান গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গেই দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে, দেখো ইংরেজি বানানটা দেখো, এখানে কিন্তু জিটা হচ্ছে উচ্চ থাকে, জি এর উচ্চারণটা হয় না। ঠিক আছে, নিটামে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে, পানি এবং খনিজ লবণ পরিবহনে এবং অঙ্গকে দৃঢ়তা প্রদানে কাজ করে। তারপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে এরা পুরু প্রাচীরযুক্ত হয়ে থাকে। খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা এদের প্রধান কাজ। লাস্ট হচ্ছে জাইলেম ফাইবার। তো ফাইবারটা আমরা আগে দেখে এসেছি, ফাইবারটা কি? তো জাইলেম ফাইবারটা কি? জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষের হচ্ছে জাইলেম ফাইবার। এদের উড ফাইবারও বলা হয়ে থাকে, এদেরকে উড ফাইবারও বলা হয়ে থাকে। এই কোষগুলো হচ্ছে দেখতে লম্বা হয় এবং দুপ্রান্ত সরু। তো জাইলেম ফাইবার দেখতে কেমন? লম্বা হয়, দুপ্রান্ত সরু। তো এখানে যে কয়টা পড়ছি আমরা, এগুলোর গঠন কিন্তু মোটামুটি কাছাকাছি সবগুলো, কোনোটা লম্বা কোনোটা খাটো দেখতে। এই জন্য এগুলো হচ্ছে যখন আরেকবার পড়বা তখন এগুলো আগে চিত্র আঁকাবা, চিত্র আঁকানোর পরে চিত্রের সাথে মিলাই মিলাই পড়তে হবে। ঠিক আছে, দেখো এই যে জাইলেম ফাইবার আর ট্রাকিড কিন্তু দেখতে পাই একই রকম। দেখো, পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত হয়। ঠিক আছে, উদ্ভিদেরা যান্ত্রিক শক্তি যোগায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। পানি ও খনিজ পদার্থ পরিবহনে, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি ও দৃঢ়তা প্রদান করা জাইলেম টিস্যুর প্রধান কাজ। ঠিক আছে, এই পর্যন্ত কোনো প্রবলেম আছে ঋষাদ? নো স্যার। আচ্ছা, তারপরে দেখো ফ্লোয়েম। ফ্লোয়েম গুলো কি? যে উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে। মানে কি, যেখানে জাইলেম থাকতেছে উদ্ভিদ কাণ্ডে সেখানে ফ্লোয়েম আছে, এই দুটো মিলে একসাথে একটা পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। ঠিক আছে, যখন একটার বেশি থাকে তখন সেটাকে আমরা কি গুচ্ছ বলি, তাই না? দুইটা তিনটা থাকে তখন সেটাকে গুচ্ছ হয়ে যায়। তাহলে এই জাইলেমের সাথে মিলে এরা পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। সিবনল, সঙ্ঘী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। আমরা এগুলো দেখবো এক এক করে, সিবনল কি, সঙ্ঘী কোষ কি, এগুলো দেখবো আমরা। দেখো,
জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করে। তো এখানে একটা ফ্লোয়েম টিস্যুর একটা প্রস্থচ্ছেদ দেওয়া আছে, একটা লম্বচ্ছেদ দেওয়া আছে। তো দেখো কি কি থাকে, সিপ প্লেট থাকে, এই যে এটা হচ্ছে এটার সিপ প্লেট, তারপর হচ্ছে সিপ নল থাকে, এই দেখো এখান থেকে পুরোটা যে এটা নল নলাকার যেটা এই যে এদিকে এটা হচ্ছে সিপ নল। তারপরে এই যে এটার সাথে এগুলো হচ্ছে সঙ্গী কোষ, আর এই যে ভিতরের এই অংশটুকু হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে, আর যদি আমরা প্রস্থচ্ছেদ ভাবে দেখি এটাকে, তাহলে সিপনল গুলো দেখতে যে এরকম হয়, আর সিপনল যার উপরে থাকে সেটা হচ্ছে সিপ প্লেট। ঠিক আছে, আর এটার সাথে যেটা থাকে এটা হচ্ছে সঙ্গী কোষ, মানে কি সঙ্গী, কারো সঙ্গী, একটার সাথে আরেকটা যেটা থাকে সঙ্গী হয় না, তো তোমার সাথে আমি গেলে কি দুজন একসাথে যাচ্ছি, তার মানে কি আমি তোমার সঙ্গী হিসেবে যাচ্ছি তোমার সাথে, সেরকম এটার সাথে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে সঙ্গী কোষ। ঠিক আছে, আর এখানে শিব ছিদ্রটা ভালোভাবে চিত্রতে দেখা যাবে না, তবে দেখো এই ছিদ্রর মতন যে হালকা যেটা আছে এটা হচ্ছে শিব ছিদ্র। তো শিব কোষটা কি আমরা একটু দেখি, দেখো শিব এরা বিশেষ ধরনের কোষ। তো বিশেষ ধরনের হলে কেন বিশেষ ধরনের হয় এরা, এরা দেখতে কেমন হয় দেখো, দীর্ঘ পাতলা কোষপ্রাচীর যুক্ত এবং জীবিত, ও কোষগুলো লম্বালম্বিভাবে একটির উপর আরেকটি সজ্জিত হয়ে সিবনল তৈরি করে। ঠিক আছে, সিপ কোষগুলো কি করে, যে একটার সাথে এরকম একটা আছে, আবার এখান থেকে আরেকটা নল শুরু হয়েছে, এখান থেকে আরেকটা নল শুরু হয়েছে, এই একটার উপর একটা গঠন করে এটা সিপ নল তৈরি করে। যেমন ইটের দেওয়াল করার সময় কি হয়, একটা ইটের উপরে আরেকটা ইট, এভাবে আরেকটা ইট দিয়ে একটা ওয়াল তৈরি করা হয়, সেরকম এরা একটার উপর আরেকটা দিয়ে লম্বালম্বি ভাবে এরা সিপ নল তৈরি করে। এই কোষগুলো চাউনির মতো ছিদ্রযুক্ত সিপ প্লেট দিয়ে পরস্পরের সাথে আলাদা থাকে। এরা হচ্ছে এই চালনির মতো দিয়ে একটার সাথে আরেকটা সম্পর্ক স্থাপন করে থাকে। আচ্ছা, তারপর স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। হচ্ছে হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো শিবকোষ প্রোটোপ্লাজমে প্রাচীর ঘেঁষে থাকে বলে এটি একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি করে, যেটা খাদ্য পরিবহন নল হিসাবে কাজ করে। এদের এই যে কোষ প্রাচীরগুলো হচ্ছে লিগনিন যুক্ত। পরিণত শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিবনল থাকে। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করা এর প্রধান কাজ। পাতায় যে খাদ্য প্রস্তুত করে সেগুলো উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করাই এর কাজ। তারপর হচ্ছে সঙ্গী কোষ, আর ওটার সাথে যেটা থাকে সেটা হচ্ছে সঙ্গী কোষ। তো প্রতিটি শিব কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটা অনেক বড় থাকে, দেখো চিত্র দেখো এদের এই যে কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটা অনেক বড় থাকে। ধারণা করা হয় এই নিউক্লিয়াস শিবকোষের কার্যাবলী কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। এটা একটা জাস্ট ধারণা, ঠিক আছে, যে এর কিছুটা হলেও সে নিয়ন্ত্রণ করতে পারে। এ কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন এবং ব্যাপ্তবীজ উদ্ভিদে এদের উপস্থিতি নেই। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা স্যার, কোষগুলো। ব্যাকটেরিয়া মানে কি? হ্যালো, ইয়েস, হ্যালো। যে ব্যাপ্তবীজী মানে কি? হ্যালো, শায়দ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি হালকা। হ্যালো। এটা আবার সমস্যা করতেছে, দাঁড়াও। হ্যালো। হ্যালো।
হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে রিশাদ? হ্যাঁ, শোনা যাচ্ছে। হলো যে ব্যাপ্তবীজী উদ্ভিদ কি? আচ্ছা, ব্যপ্তবীজ যেটা হচ্ছে নগ্নবীজে, যেটা সেটাই নগ্নবীজের আরেক নাম হচ্ছে ব্যক্তবীজী। বাহ, ওকে। ঠিক আছে, তারপরে একটু লিখে রাখো খাতায়। যেটা নগ্নবীজী, নগ্নবীজের আরেকটা নাম হচ্ছে ব্যক্তবীজী। ঠিক আছে, মানে যেসব উদ্ভিদের ফুল হয়, তাই না, ফুল ফল বীজ কি হয়, ফুলে গর্ভাশয় নেই বলে কি হয় বলো তো? ফুলে গর্ভাশয় নাই? হ্যাঁ, এদের কি হয়, নগ্নবীজ উদ্ভিদগুলোর ফুলও হয় বীজও হয়, কিন্তু এদের কি গর্ভাশয় নাই বলে ফল উৎপন্ন হয় না, তাই না? এজন্য কি এদের বীজগুলো নগ্ন থাকে। আমরা সচরাচর কি দেখি যে বীজ কোথায় থাকে, ফলের ভিতরে থাকে। তো এদেরকে নগ্ন বীজে বলা হচ্ছে কেন, মানে কি এদের ফলটাই হয় না, ফুল হয়, ফুল থেকে বীজ হয়, এজন্য এদেরকে আমরা নগ্ন বীজই বলি। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলোই ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা কোষপ্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। প্যারেনকাইমা করার সময় দেখলাম না যে এদের কি কোষপ্রাচীরগুলো অনেক পাতলা হয়। এরা খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহনে সহায়তা করে। ফান জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। তার এরা কোথায় থাকে? নগ্নবীজী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, কিন্তু একবীজপত্রী ক্ষেত্রে এরা থাকে না। তারপর হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা তন্তু। তো স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশে পরস্পরের সাথে যুক্ত থাকে। এদেরকে বাস্ট ফাইবার বলা হয়। যেমন হচ্ছে যে পাটের আঁশ হচ্ছে এক ধরনের বাস্ট ফাইবার, উদাহরণটা মনে রেখো, আসতে পারে কিন্তু যে পাটের আঁশ কোন ধরনের, কিংবা নিচের কোনটি বাস্ট ফাইবার। ঠিক আছে, পাটের আঁশ হচ্ছে একটা বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণবৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চালিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। ঠিক আছে, দেখি এটা কি শর্করাটা মূলে সঞ্চিত যে খাদ্য থাকে সেটা কি উপরেও যায় আবার নিচেও আসে। ঠিক আছে, এইগুলো হচ্ছে উদ্ভিদ টিস্যু। এখন প্রাণী টিস্যুটা একটু দেখবো আমরা এখন। দেখো, বহুকোষী প্রাণীদেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। এই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত বা অবস্থান করে এরা সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকে। ঠিক আছে, আর ওই কোষগুলোকে সমষ্টিগতভাবে টিস্যু বা তন্তু তৈরি করে। একটু টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন একই ধরনের হয়। টিস্যু নিয়ে আলোচনাকে টিস্যু তত্ত্ব বলা হয়। আমরা যে ফার্স্ট চ্যাপ্টার দেখছিলাম, টিস্যুটি যেখানে আলোচনা করা হয় সেটাকে আমি টিস্যু তত্ত্ব বলি। তারপর দেখো, কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠনগত এবং কার্যকরী একক, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, বিভিন্ন ধরনের রক্তকোষ। আবার এদের একত্রে তরল যোজক টিস্যু নামে এক ধরনের টিস্যু হিসাবে পরিচিত। তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন প্রয়োজনীয় শরীরবৃত্তীয় কাজে অংশ নেয়। দেখো, মানব দেহে নানা ধরনের কোষ আছে এবং যারা এক একজন মানে এক একটা কোষ এক একটা কাজে নিয়োজিত থাকে। মানব দেহে স্নায়ু কোষ দেহ জুড়ে জালের মতো ছড়িয়ে থাকে। দেহের যে কোনো অংশে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্ক প্রেরণ করে, আবার মস্তিষ্কের কোনো বার্তা শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দেয় এর কাজ। তাই না, স্নায়ু টুসে আমরা পড়ছিলাম, মনে আছে দিশা? যে কোনো কিছু হলে কি শরীরে উদ্দীপনা হলে
সে মস্তিষ্কে পৌঁছায়, আবার মস্তিষ্ক থেকে যে 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 অঙ্গের কাজ তখন তার কাছে পৌঁছায়। যেমন তোমাকে কেউ যদি আঘাত করতে আসে, তখন কি মস্তিষ্ক তোমাকে সিগন্যাল দিবে যে তাকে কি প্রোটেস্ট করতে হবে, বাধা দিতে হবে। দেখো তো তোমার অটোমেটিক হাত হাত এমনি উঠে যায় কিন্তু অনেক সময় আমাদের এরকম। তো তারপরে চোখের স্নায়ু কোষগুলো দেখতে এবং কানের স্নায়ু কোষগুলো শুনতে সাহায্য করে। মানুষের চোখের মতো বিভিন্ন ধরনের স্নায়ু কোষ না থাকায় বেশিরভাগ প্রাণী পৃথিবীর দৃশ্যমান বস্তুগুলো রঙিন হিসেবে দেখতে পারে না। অনেক প্রাণী শুধু দিনে বা রাতে দেখতে পায়। আমাদের কাজকর্ম, হাঁটা চলার এবং নড়াচড়ার পেশি কোষ ব্যবহৃত হয়। 3 ধরনের রক্তকোষ মানবদেহের বিভিন্ন কাজে নিয়োজিত। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবো। পরের লাইনগুলো দেখো। লোহিত রক্তকণিকা কোষগুলো ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে হৃদযন্ত্রের সাহায্যে ধমনী থেকে কৌশিক নালী হয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন সরবরাহ করে কে? লোহিত রক্তকণিকাগুলো। লোহিত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ করে। আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ করে কে? শ্বেত রক্তকণিকা। আর রক্তের অনুচক্রিকাগুলো শরীরের বিভিন্ন কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। শরীরে এই ত্বকীয় কোষগুলো দেহের আবরণ দেওয়া ছাড়াও শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে থাকে। মাথার ত্বকীয় কোষগুলো থেকে চুল গজিয়ে থাকে। ঠিক আছে, তারপরে শরীরের ত্বকীয় কোষগুলো নির্দিষ্ট স্থানে ঘাম নির্গমন কোষ থেকে ঘাম নির্গত হয়। অস্থি কোষ দেহে অস্থি অথবা কোমল অস্থি তৈরি করে দেহের দৃঢ়তা দিয়ে থাকে। দেহের আকার, গঠন, অস্থির বৃদ্ধি ইত্যাদি অস্থি কোষের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তো প্রাণী টিস্যুর প্রকারভেদ। তো প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধানত 4 ধরনের হয়: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। ঠিক আছে, তাহলে কয় ধরনের হয়? 4 ধরনের। 4 ধরনের। কি কি বলতো একবার? আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু। আবরণী টিস্যু কি একটু দেখি আমরা। আবরণ বলতে তো আমরা বুঝতেছি, তাই না? আবরণ কি? আমাদের গায়ে যে চামড়ায় আবরণ দেওয়া থাকে সেরকম। তো এই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে, তবে অঙ্গকে আবৃত রাখা আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়। এই টিস্যুর আরো 4টি কাজ আছে। সেগুলো কি কি? যে অঙ্গকে আবৃত রাখে, সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ এবং নিঃসরণ করা, আবার বিভিন্ন পদার্থ শোষণ করা এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা। এই হচ্ছে আরো 4টি কাজ। আবরণী টিস্যুর কোষগুলো ঘন, সন্নিবেশিত এবং একটি ভিত্তিপর্দার উপরে বিন্যস্ত থাকে। কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতি ভেদে এই টিস্যু 3 ধরনের হয়ে থাকে। আবার 3 ধরনের টিস্যু কি কি? স্কোমাস আবরণী টিস্যু, তারপরে কিউবয়েডাল আবরণী টিস্যু, আরেকটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু। এগুলো একটু 3টা দেখি আমরা কি কি এগুলো। তো ফার্স্ট হচ্ছে এই টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো। মাছের আঁশ দেখছো না? দেখছি। মাছের আঁশের মতো চ্যাপ্টা হয় এবং এদের নিউক্লিয়াস বড় আকারের হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে বৃক্ষের, এটা হচ্ছে আমরা ওই যে পরের চ্যাপ্টারে গেলে দেখবো এটা। তো এই যে বৃক্ষের বোমাক্স ক্যাপসুল প্রাচীর। ঠিক আছে, এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে থাকে। ছাঁকনি দিয়ে কি করি আমরা? কোনো কিছু ছাঁকি, তাই না? এটা হচ্ছে আবরণ দেওয়া ছাড়াও একটা ছাঁকনির মতন কাজ করে থাকে। মাছের আঁশের মতো, দেখো মাছের আঁশের মতন দেখা যাচ্ছে না এগুলো? হ্যাঁ, দেখা যাচ্ছে। মাঝে এটা হচ্ছে নিউক্লিয়াস আর বাইরে এগুলো হচ্ছে কোষ প্রাচীর। তারপর হচ্ছে কিউবয়েল। এটা কি? কিউবের মতন দেখো দেখতে এটা। দেখো ঘন ঘন যেটাকে বলি আমরা, ঘন আকৃতির। এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির, অর্থাৎ কোষগুলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। যেমন বৃক্ষে সংগ্রাহক নালিকা হচ্ছে এরকম।
এই টিস্যু প্রধানত পরিশোষণ এবং আবরণ কাজে লিপ্ত থাকে। তারপরে হচ্ছে কলামনার। কলাম কলাম দেখছো না, কোনো বাসার বাড়ি কলাম কিরকম লম্বা লম্বা যেগুলো থাকে, এগুলিকে আমরা কলাম বলি, দেখছি তাই না? হ্যাঁ, এটা দেখছি হচ্ছে দেখছি কলামের মতো। তো এই টিস্যুর কোষসমূহ স্তরের মতো সরু এবং লম্বা। এই দেখো, এই যে কোষগুলো হচ্ছে যে সরু সরু লম্বা লম্বা, এই যে লম্বা লম্বা সরু সরু লম্বা লম্বা। তো উদাহরণ কোথায় থাকে এগুলো? যে প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে। প্রাণীদেহে ভিত্তিপর্দার উপরে সজ্জিত কোষগুলো সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়, যথা সাধারণ আবরণী টিস্যু, ভিত্তিপর্দার উপর কোষসমূহ এক স্তরে সজ্জিত। উদাহরণ হচ্ছে আগে যেটা দেখলাম যে বৃক্ষের বোমান্স ক্যাপসুল, বৃক্ষের সংগ্রহ নালিকা এবং অন্তঃপ্রাচীর। তারপর এটা হচ্ছে স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। এই ভিত্তিপর্দার উপরে কোষপ্রাচীর একাধিক স্তরে সজ্জিত থাকে। ঠিক আছে, যে আমরা একটা দেখলাম যে ভিত্তিপর্দার উপরে কোষগুলো এক স্তরে সজ্জিত থাকে, আবার ভিত্তিপর্দার উপরে কোষগুলো একাধিক স্তরে সজ্জিত থাকে। যেমন ট্রাসিফাইড আবরণী টিস্যু আছে, যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। এতে স্তরের সংখ্যা থাকে, এটা মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যায়। কখনো দেখা যায় 3 থেকে 4টি স্তর, আবার পরে দেখা যাচ্ছে এটা বেড়ে গেছে 7টা 8টা হয়ে গেছে, আবার অনেক সময় কমে যায় 3 4টা হয়ে যায়, এরকম হয়। তাই একে বলে ট্রানজিশনাল আবরণ। ঠিক আছে, কি ট্রানজিট করতে পারতেছে, সে পরিবর্তন করতে পারতেছে। যেমন মেরুদণ্ড, আমাদের যে মেরুদণ্ডী প্রাণী আছে সেগুলো মেরুদণ্ড প্রাণীদের ত্বক। তারপরে 3 নম্বরটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিসফাইড আবরণী টিস্যু। এই টিস্যুর কোষগুলো ভিত্তিপর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতায় হওয়ার কারণে এই টিস্যু দেখতে এই স্তরীভূত টিস্যু মনে হয়, যে একটার উপর একটা বিভিন্ন উচ্চতার আছে, তো মানে উচ্চতা হয়, এই জন্য মনে হয় যে এই টিস্যুগুলো একটার উপরে একটা, মানে কি স্তর হলে যেরকম হয় একটার উপরে একটা স্তর পরে যেরকম, সেরকম স্তরীভূত টিস্যু মনে হয়। উদাহরণ হচ্ছে ট্রাকিয়া। এরকম এই যে একটার উপর একটা স্তরের মতন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আবরণী টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হয়। যেমন সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, আমাদের যে যারা মেরুদণ্ডী প্রাণী আছে তাদের শ্বসন নালীর প্রাচীরে এই টিস্যু দেখা যায়। আবার ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, এটা হচ্ছে হাইডার এন্ডোডার্মে থাকে। ঠিক আছে, এই যে আমরা ইয়ার উদাহরণ বলছিলাম না হাইড্রা, সে হাইডার এন্ডোডার্ম আছে, এন্ডোডার্মের মধ্যে এই ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যুটা দেখা যায়। তারপরে ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু, এই হাইডার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে দেখা যায়। ঠিক আছে, তারপরে জনন অঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন হয়। এরা প্রজননে অংশগ্রহণ করে জাতির ধারা অক্ষুণ্ণ রাখে। তারপরে আছে 5 নম্বর হচ্ছে গ্রন্থি আবরণী টিস্যু। এরা কি করে? বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। দেখা যাচ্ছে যে আবরণী টিস্যু কোনো অঙ্গের বা নালীর ভিতরে বা বাইরের অংশ তৈরি করে থাকে। আমরা দেখলাম এর আগে যে কি কোনোটার ভিতরে বা কোনোটার বাইরের অংশ তৈরি করতেছে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন এসব কাজে অংশ নিচ্ছে তারা। তো আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যু রূপান্তরিত হয়ে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে কাজ করে। এই রূপান্তরটা মনে রাখতে হবে যে আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু হয়, আর জনন টিস্যু তো পরিণত হয় এবং দেহের কি পারে এই গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হচ্ছে। কোন টিস্যুতে দুটো পরিণত হচ্ছে? যে আবরণী টিস্যুটাই গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হচ্ছে এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে কাজ করে। ঠিক আছে, তারপরে দেখো যোজক টিস্যু। দেখো যোজক হচ্ছে কি কানেকটিভ টিস্যু, যেটা যোজক টিস্যুর
মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে এবং এই কোষের সংখ্যা কম থাকে। গঠন এবং কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু প্রধানত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফাইবাস যোজক টিস্যু, একটা হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু, ঠিক আছে, আর একটা হচ্ছে তরল যোজক টিস্যু। তো ফাইবাসটা কোনটা? যে এই ধরনের কোষ যোজক টিস্যুর দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এটা দেহত্বকের নিচে আমাদের পেশি থাকে, সে পেশির মধ্যে থাকে। এতে মাতৃকার বিভিন্ন ধরনের তন্তু আধিক্য দেখা যায়। তারপরে স্কেলিটাল যোজক টিস্যুটা কোথায় থাকে? যে দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলা হয়। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দেয়। কোনো কিছুর আকৃতি বা কাঠামো দেওয়ার জন্য কি ভিতরে যে আমাদের কাঠামোটা থাকে, যেমন ধরো আমাদের মানুষের কঙ্কাল, এর উপরে তো আমাদের পুরোটা বডি সম্পর্ক, তাই না? এর উপরে কি মাংস আছে, চামড়া আছে, অনেক রক্ত সঞ্চালনের জন্য তালিকা আছে অনেক। তো এই মূল যে স্ট্রাকচার সেটা গঠন করে। তারপরে অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করে। আমাদের চলতে যে আমাদের কি ভিতরে যে স্ট্রাকচার আছে সেটা কি আমাদের চলনে সহায়তা করে। তারপরে মস্তিষ্ক, মেরুরজ্জ, ফুসফুস, হৃৎপিণ্ড এরকম দেহের নরম এবং নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে। বিভিন্ন ধরনের রক্ত কণিকা উৎপাদন করে। ঐচ্ছিক পেশিগুলো সংযুক্তির ব্যবস্থা করে। যেগুলো ঐচ্ছিক পেশি আছে সেগুলো একটা সাথে আরেকটা সংযুক্তির ব্যবস্থা করে। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক টিস্যু 2 ধরনের হয়, একটা হচ্ছে কোমল অস্থি, একটা হচ্ছে অস্থি। তো কোমল অস্থি কোনগুলো? কোমল অস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু। মনে রাখতে হবে যে এটা মানুষের নাক ও কানের পিলো কোমল অস্থি টিস্যু দিয়ে গঠিত। আর অস্থি কোনগুলো? অস্থি হচ্ছে বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলিটাল টিস্যু। দেখো আমরা কানটাকে কিন্তু ভাঁজ করতে পারি, ঠিক আছে, ওই যে কানটা আমরা ভাঁজ করতে পারি, কিন্তু আমরা এই যে ভিতরের যে আমাদের অস্থিগুলো আছে যেগুলো, ওগুলো কিন্তু আমরা ভাঁজ করতে পারবো না, এগুলো নমনীয় না। কান, নাক এগুলো হচ্ছে নমনীয়। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে। আর তরল যোজক টিস্যু কোনগুলো? তরল টিস্যুর মাতৃকা হচ্ছে তরল। মাতৃকা বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রবাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক টিস্যু 2 ধরনের, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে লসিকা, তাই না? একটা হচ্ছে তরল যোজক টিস্যু, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে লসিকা। রক্ত কি? গুরুত্বপূর্ণ একটা টপিক এটা, এখন পড়তে হবে, ইন্টারমিডিয়েটে যেও পড়তে হবে, ঠিক আছে? তো রক্ত এক ধরনের কি বলতো ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। ব্যাস এইটা মনে হয় রক্ত পড়ছিল না, মনে পড়ে? করছি। রক্ত এক ধরনের, রক্তের সংজ্ঞাটা কিন্তু আসে, ঠিক আছে? রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। ধমনী, শিরা এবং কৈশিক নালিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। রক্তের উপাদান 2টি, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস বা যেটাকে আমরা প্লাজমা বলি, ঠিক আছে? আমরা এই রক্তের এই বিষয়গুলো হচ্ছে বাংলার থেকে আমরা ইংরেজি বেশি জানি, ঠিক আছে? রক্তরস বা প্লাজমা যেটা, এটা হচ্ছে রক্তের তরল অংশ, ঠিক আছে? এটা হচ্ছে রক্তের তরল অংশ এবং রং ঈষৎ হলুদাভ হবে। এর প্রায় 91 থেকে 92 অংশ পানি থাকে, 8 থেকে 9% অংশ হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ। আর এসব রক্তরস এর ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন এবং বজ্র পদার্থ থাকে। আর রক্তকণিকা 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, এগুলো শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এই দুটো, এই 3টা জিনিসই রক্তের, তো এই 3টা জিনিস থাকে। এখন হচ্ছে আলাদা আলাদা করা যায়, এগুলো বিভিন্ন ধরনের মেশিন আছে, 3টা অংশে আলাদা করা যায়। অনেক সময় রোগীর যখন যেটা লাগে সেটা ইউজ করা হয়, কোনো সময় যে
এটাই বেশিরভাগ লাগে, লোহিত রক্তকণিকা বেশিরভাগ লাগে, অনেক সময় এই যে হোয়াইট ব্লাড সেলটাও লাগে, আবার এই যে প্লাটিলেট যেটা সেটাও লাগে। তো দেখো, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাতীয় যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়। তো আমরা সবাই জানি এটা, আমাদের রক্ত লাল কেন সে আমরা সেই ক্লাস 1-2 থেকে জেনে আসতেছি যে হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্তটা লাল হয়। তো দেখো, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে। এটা একটু আগে আমরা দেখে আসলাম কিন্তু যে লোহিত রক্তকণিকার কাজ কি, অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, কি করে এটা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই না, যে দেহের প্রকৃতিগত আত্মরক্ষার অংশ নেই। আর মানব দেহে বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায় অংশ নেই, আমার কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে এটা অংশ নেই। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায়ে এই রক্ত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছে, তখন আমরা আবার দেখবো এগুলো। এখন হচ্ছে লসিকা কি। মানব দেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগ্রহিত হয়ে একটি আলাদা লসিকাতন্ত্র গঠন করে, যাকে লসিকাতন্ত্র বলে। লসিকায় ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, এর মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে, এদেরকে লসিকা কোষ বলা হয়। ঠিক আছে। আচ্ছা ইশাদ, তোমার কাছে বই আছে? আছে। আচ্ছা, তো আমরা যে প্রাণী কোষের এই অংশটুকু পড়লাম না, এটা একটু রিডিং পড়ো, আমি একটু আসতেছি, একটা 5 মিনিটের ব্রেক নেই, ঠিক আছে? বুঝতে পারছো রিশাদ? ওকে, 5 মিনিটের ব্রেক। আচ্ছা।
হ্যাঁ রিশাদ আছো? ইয়েস, আমি আছি। আচ্ছা, শুরু করি আমরা, ঠিক আছে? স্ক্রিনশট দেখা যাচ্ছে? আপনার এখন দেখা যাচ্ছে। ওকে, তো দেখো তারপরে আছে হচ্ছে আমাদের পেশি টিস্যু। তো পেশি আমরা সচরাচর জানি আমাদের পেশি কি। দেখো, ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে বলা হয় পেশি টিস্যু। সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, এখন আসতে পারে পেশি টিস্যু কাকে বলে। এদের মাতৃকে প্রায় অনুপস্থিত পেশি টিস্যুগুলো সরু, লম্বা এবং তন্তুময় হয়ে থাকে। এগুলো সরু হতে পারে, লম্বা হতে পারে এবং তন্তুময় হতে পারে। যেসব তন্তুতে আড়াআড়ি ডোরা কাটা থাকে তাদেরকে ডোরা কাটা পেশি বলা হয়, আর ডোরাবিহীন যেগুলো সেগুলোকে বলা হচ্ছে মসৃণ পেশি। পেশিকোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, চলন এবং অভ্যন্তরীণ পরিবহন ঘটায়। মানে এখানে কয়েকটা বিভিন্ন ধরনের পেশি টিস্যু আছে, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি টিস্যু, একটা হচ্ছে অনৈচ্ছিক, এটা হচ্ছে হৃদপেশি টিস্যু। তো কি কি থাকে দেখো, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, ঠিক আছে? সবগুলোতে নিউক্লিয়াস বিদ্যমান। তো ঐচ্ছিক টিস্যু, এটা হচ্ছে সার্কুলেমা থাকে, এই যে বাহিরে যে আবরণটা এটা হচ্ছে সার্কুলেমা। দেখো এখানেও আছে সেম জিনিস, এখানে এই দেখো এই যে ভিতরের এই যেগুলো, ঠিক আছে? তারপর একটা কি থাকে, মায়োফাইব্রিল, এই যে ভিতরের এই লম্বা লম্বা ফাঁকা জায়গা যেখানে, এগুলো হচ্ছে মায়োফাইব্রিল। দেখো এখানেও এই যে ভিতরের ফাঁকা এই যে জায়গাটা হচ্ছে মায়োফাইব্রিল, এখানেও দেখো মায়োফাইব্রিল আছে, ঠিক আছে? আর এই যেহেতু পেশিতে আরেকটা জিনিস হচ্ছে, এই দেখো একটার সাথে আরেকটা যে জোড়া লাগানো আছে, এই জোড়া লাগানো এই অংশটাকে বলতে হইতেছে কি, ইন্টার কালেক্টেড ডিস্ক। এই ডিস্কের মাধ্যমে একটার সাথে আরেকটা লাগানো থাকে, ঠিক আছে? তো দেখো, অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে এই পেশি টিস্যু তিন ধরনের। এই তিন ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক, আরেকটা হচ্ছে হৃদপেশি। তো ঐচ্ছিক পেশি কোনগুলো? ঐচ্ছিকগুলো দেখো দেখতে কেমন একটা কি ডোরা কাটা ডোরা কাটা। তো এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়। আমরা ইচ্ছা করলে এটাকে প্রসারিত করতে পারি বা সংকুচিত করতে পারি। ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন এবং আড়াআড়ি ডোরাযুক্ত হয়। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। দেখো এদের কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস 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 দেখা যাচ্ছে। এই পেশি দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে। ঐচ্ছিক পেশি অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে। উদাহরণ, মানুষের হাত, আমাদের পায়ের পেশি, কি আমরা হাত দিয়ে যেখানে যাচ্ছি, মানে কি হাত দিচ্ছি, নিচ্ছি, পা দিয়ে কি সামনে যাচ্ছি, পিছনে যাচ্ছি, ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, চলাচল করতেছি ইচ্ছা মতো। অনিচ্ছিক পেশি কোনগুলো? এই পেশি টিস্যু সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, আমরা ইচ্ছা করলে এগুলোকে সংকোচন বা প্রসারণ করতে পারি না। এই পেশি কোষগুলো হচ্ছে মাকু আকৃতির, এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে, এজন্য এই পেশি টিস্যুকে মসৃণ পেশি বলা হয়, ঠিক আছে? দাগ দাগ এ দেখো এদের মধ্যে আড়াআড়ি যে এই দাগগুলো আছে, এই দাগগুলো আছে, যেটাতে সে দাগগুলো থাকে না, এই জন্য একটা দেখতে এরা মসৃণ, ঠিক আছে? মাকু আকৃতি বলতে এই যে দুই পাশে যে চোকার মতন এই আকৃতি, এটা হচ্ছে মাকু আকৃতি, ঠিক আছে? যেমন এগুলো কোথায় থাকে, এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি প্রাচীরে অনিচ্ছিক পেশি থাকে। অনিচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গে, যেমন ভিতরে যে কাজগুলো হয়, ইন্টারনাল যেগুলো, সেগুলো নিয়ন্ত্রণ করে, এগুলো চলাচলে অংশ নেই, ঠিক আছে? যেমন খাদ্য হজম প্রক্রিয়া অন্ত্রের মাধ্যমে। আমাদের ইন্টারনাল যে পেশিগুলো সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর বাহিরের যে পেশিগুলো সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি। আর একটা হচ্ছে কার্ডিয়াক পেশি বা হৃদপেশি। এটা নাম শুনে বোঝা যাচ্ছে এটা কোথায় থাকবে। তো এই পেশি মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি,
ঠিক আছে, এটা যেহেতু ভিতরের অংশ, তাহলে এটাও একটা অনৈচ্ছিক পেশি, আমরা ইচ্ছা করলে এটাকে সংকোচন প্রসারণ করতে পারি না। এই টিস্যুর কোষগুলোর নলাকৃতি অনেকটা ঐচ্ছিক পেশির মতন, শাখান্বিত এবং আড়াআড়ি দাগযুক্ত। এই টিস্যুর কোষগুলোর মাধ্যমে, এই দেখো যেটা বললাম একটু আগে, যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে একটার সাথে আরেকটা, এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো। এটা দেখতে এবং গঠনটা ঐচ্ছিক পেশির মতো হলেও এদের কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত এবং প্রসারিত হয়। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া সচল রাখে। ঠিক আছে, আমাদের কি হৃৎপিণ্ডের মাধ্যমে কিন্তু সারা দেহে কি রক্তটা সাপ্লাই হয়, এজন্য কি এটাই এই হৃৎপিণ্ড এখান থেকে রক্ত চলাচলটা কি নিয়ন্ত্রণ রাখে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে আমরা হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু কোনগুলো? যে দেহের বিভিন্ন সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত। এর গঠন সম্পর্কে আমরা এই দশম অধ্যায়ে বিস্তারিত জানতে পারবো এগুলো। ঠিক আছে, আমরা নিউরনের গঠন পড়ছিলাম না, মনে আছে রিশাদ? এস পড়ছি। যেহেতু আমাদের রিভাইজ করতেছি তো আমাদের জানা এগুলো। দেখো, স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত, তাই না? নিউরনগুলো কিভাবে এই যে একটার সাথে আরেকটা লাগানো থাকে, এই যে এগুলোর সাথে ডেন্ড্রাইটের সাথে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে লাগানো থাকে, আবার এই যে এই পাশে একটার সাথে আরেকটা লাগানো থাকে এরকম। তো এর গঠন সম্পর্কে আমরা জানতে পারবো পরের অধ্যায়, দশম চ্যাপ্টারে আছে, পড়ছি আমরা আগে। তো দেখো, স্নায়ু টিস্যু পরিবহন থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্ককে বহন করে এবং মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। একটি আদর্শ নিউরনের তিনটি অংশ থাকে: কোষ দেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। ঠিক আছে, কোষ দেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। নিউরন কোষ বহুভুজাকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত, এদের নিউক্লিয়াস আছে। কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে। তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। সেন্ট্রিওলটা না থাকার কারণে এটা কি হয় না, বিভাজিত হয় না। কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রাইট বলা হয়। ডেনড্রাইট থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রাইট বলে। এই ডেনড্রন থেকে যে শাখাটা বের হয়, এই দেখো, এটা হচ্ছে ডেনড্রাইট। আর এই যেখান থেকে শাখাগুলো বের হচ্ছে এটার নাম হচ্ছে ডেনড্রন। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে অ্যাক্সন বলা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাক্সনের প্রান্ত। একটি নিউরনের একটি মাত্র অ্যাক্সন থাকে। পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরবর্তী ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ু সন্ধি গঠিত হয়। ঠিক আছে, এই অ্যাক্সনের সাথে এর পরের চারটি নিউরন যুক্ত থাকবে, কি যুক্ত থাকে, ডেনড্রাইট যুক্ত থাকে, তখন এদের মধ্যে একটা সন্ধি সৃষ্টি হয়, এখানে গঠিত হয়ে যায়, তাকে সিন্যাপস বলে। পড়ছিলাম আমরা যে সিন্যাপস কাকে বলে। ঠিক আছে, সিন্যাপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়, মানে এটার মধ্যে দিয়ে এরা পরিবহনের কাজটাও করে। স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাকে সাড়া দেয়। উচ্চতর প্রাণীর স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে। যদি এদের মধ্যে সমন্বয় না থাকে তাহলে কিন্তু দেখব অনেক সময় যাদের ওই যে প্যারালাইসিস হয়ে যায় না, তখন কি তাদের এই যে এদের স্নায়ুতন্ত্রের মধ্যে সমন্বয় করতে পারে না, তার ফলে কি তোমার মস্তিষ্ক থেকে সাড়া দিলেও সে ওই অংশটার কাজ করতে পারে না।
অনেকের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে আমাদের মস্তিষ্কের প্রায় 10% ব্যবহার করতে পারি। এই ধারণাটি কি সঠিক নয়। প্রকৃতপক্ষে স্বাভাবিক অবস্থায় মানুষ বা অন্য সব প্রাণী তার মস্তিষ্কের 100% ব্যবহার করে থাকে। এটা ঠিক যে সবসময় একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে সক্রিয় থাকে না, কিন্তু মস্তিষ্কের সবগুলো অংশ কখনো না কখনো আমরা কোনো না কোনো ভাবে ব্যবহার করে থাকি এগুলো। এমনকি এটাও ঠিক নয় যে একটা নির্দিষ্ট সময়ে মস্তিষ্ক 10%-এর বেশি ব্যবহার করা যায় না, এরকম কোনো সীমা নেই। ঠিক আছে, এক এক সময় এক একটা ইউজ হয়, কোনো রেঞ্জ নাই এটার যে এর মধ্যে এটা হয় বা মাত্র এত শতাংশ ইউজ করতে পারি, পুরোটা ইউজ করতে পারি, হয়তো কোনো সময় কোনো অংশটা কাজ করে না, এরকম। ঠিক আছে, এই এরপরে আছে আমাদের হচ্ছে অঙ্গ এবং তন্ত্র। তো দেখো, অঙ্গতন্ত্র এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটি নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের অংশবিশেষকে অঙ্গ বলা হয়। ঠিক আছে, অঙ্গ কাকে বলে তাহলে বলো তো রিশাদ? এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণী দেহের অংশবিশেষকে অঙ্গ বলে। যেমন আমাদের কি এই যে হাত পা নাক এগুলোকে আমাদের এক একটা অর্গান, তাই না, এক একটা অঙ্গ এগুলো আমাদের। অর্থাৎ কোনো অঙ্গ একই অথবা একাধিক ধরনের টিস্যু থাকে এবং সেই অঙ্গ কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে। দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটা হচ্ছে কি অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। অঙ্গভেদে মানব দেহে দু ধরনের অঙ্গ আছে, চোখ, নাক, কান, হাত পা, মাথা, এগুলো হচ্ছে বাহ্যিক অঙ্গ, যেগুলো আমরা বাইরে দেখতে পাই, এগুলো বাইরে কাজ করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের কি ইন্টারনাল কিছু আছে। তো বাহ্যিক অঙ্গ সংস্থান সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করে সেটাকে বলা হয় বহিরঙ্গ সংস্থান বিদ্যা বা এক্সটার্নাল মরফোলজি। আর ভিতরের অংশগুলো যেগুলো বিশদে আলোচনা করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি, বা মেডিকেলের ভাষায় এটাকে অ্যানাটমি বলা হয়। যেমন পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে মানবদেহের অভ্যন্তরীণ অংশ। পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন ইত্যাদি কি শরীরবৃত্তীয় কাজ, এগুলো কি ভিতর থেকে হয় না, এগুলো ইন্টারনাল। এগুলো এগুলো করার জন্য দেহের কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়। ঠিক আছে, বিভিন্ন অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয় এগুলো কাজ করার জন্য। নিচে মানবদেহের কয়েকটা উল্লেখযোগ্য তন্ত্রের ধারণা, আমি তন্ত্র বলি না, পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, এই তন্ত্রগুলো কি, তন্ত্রগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গ নিয়েই তন্ত্র গঠিত হয়। তো পরিপাক তন্ত্র, এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিঃসরণের কাজ সাথে জড়িত। পরিপাক তন্ত্রের দুটি প্রধান অংশ থাকে, যথা পৌষ্টিক নালী থাকে আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি থাকে। মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, রেকটাম বা মলাশয় এবং পায়ুছিদ্র নিয়ে পৌষ্টিক নালী গঠিত। মানুষের লালাগ্রন্থি, যকৃৎ এবং অগ্ন্যাশয় পৌষ্টিক গ্রন্থি হিসাবে কাজ করে। এসব গ্রন্থি নিঃসৃত খাদ্যরস পরিপাকে সহায়তা করে। এরপরে হচ্ছে শ্বসনতন্ত্র, যেটা আমরা কি শ্বাস প্রশ্বাসের জন্য ইউজ করে থাকি। তাহলে কি কি দরকার হয়? নাসারন্ধ্র, আমাদের নাকের যে ছিদ্র আছে সেটা, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, ব্রকিওল, তারপরে অ্যালভিওলাই এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। তো এই অনেক সময় কিন্তু ক কিংবা খ নম্বর এরকম শ্বসনতন্ত্র কি, তখন কিন্তু কি কি নিয়ে গঠিত এগুলো প্রয়োজন আছে, এই জন্য এগুলো মুখস্থ করবা। মুখস্থ করা বলতে নিজের শরীরের দিকে তাকিয়ে চিন্তা করবা কি কি আছে, একটু ফিল করার চেষ্টা করবা, তাহলে দেখবো মনে থাকবে। কোনটার সাথে কোনটা নিজের শরীর নিয়ে রিলেট করে পড়বো এগুলো, তাহলে মনে থাকবে। এই তন্ত্র মানুষের দেহের সঞ্চিত খাদ্যকে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে চারণ প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। যে আমরা যে খাচ্ছি সেটা, এই যে বাইরে থেকে যে অক্সিজেন নিচ্ছে নাকের মাধ্যমে, সেটার সাহায্যে বিক্রিয়া করে শরীরের, কি বিক্রিয়া করে,
জারণ প্রক্রিয়া করে। এই জারণ প্রক্রিয়া শরীরের ভিতরে শক্তি উৎপাদন করে। এই শক্তি আমরা যে কাজ টাজ করি বিভিন্ন ধরনের সেটার কাজে সাহায্য করে বা সে কাজে ব্যয় হয় এটা। এরপরে হচ্ছে স্নায়ুতন্ত্র। দেহের বাহিরের এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সে অনুযায়ী উপযুক্ত প্রক্রিয়া বা প্রতিক্রিয়া সৃষ্টি করাই হচ্ছে এই তন্ত্রের কাজ। যেমন মস্তিষ্ক, সুষমাকাণ্ড, করটিক স্নায়ু নিয়ে এই স্নায়ুতন্ত্র গঠিত। এছাড়াও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের আরও একটি অংশ আছে। স্নায়ুতন্ত্রের এই অংশে দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে। তারপরে আসা হচ্ছে রেচনতন্ত্র। তো রেচনতন্ত্রগুলো কি? বিভিন্ন শরীরবর্তীয় বিপাক ক্রিয়ার ফলে শরীরের যে উপজাত দ্রব্য হিসাবে নাইট্রোজেন সংগ্রহিত যে বজ্র পদার্থগুলো থাকে যে তৈরি হয় এখানে, আর এই বজ্র পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর, তাই এগুলোকে দেহ থেকে বের করে দেওয়ার প্রয়োজন পড়ে, নিষ্কাশনের প্রয়োজন হয়। আর দেহ থেকে এসব অপ্রয়োজনীয় বজ্র পদার্থ নিষ্কাশন করার জন্যই হচ্ছে যে পদ্ধতি, সেটাই হচ্ছে রেচন প্রক্রিয়া। যে যন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সংঘটিত হয় তাকেই হচ্ছে রেচনতন্ত্র বলা হয়। যেমন একজোড়া বৃক্ষ, একজোড়া ইউরেটর, একজোড়া মূত্র থলি, একটি মূত্রনালী দিয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত। এই যে এগুলো হচ্ছে মানুষের রেচনতন্ত্রের অংশ। ঠিক আছে, তারপরে দেখো জননতন্ত্র। প্রজাতির ধারণকে যদি বিলুপ্ত না হয় এজন্য কি মানুষের প্রজননটা দরকার। তো এজন্য এখানে কি কি ব্যবহৃত হয়, যেমন প্রজন্ম সৃষ্টির জন্য গ্যামেটের ধরনের কি শুক্রাণু ডিম্বাণু তৈরি করে একটি ভ্রূণ এবং শিশু ধারক অঙ্গ নিয়ে গঠিত হয়। সাধারণত পরিণত বয়সে জননতন্ত্রের মাধ্যমে একটি প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে। এভাবে প্রজননের মাধ্যমে প্রজাতির ধারা অব্যাহত থাকে। মানুষ এক লিঙ্গ প্রাণী, পুরুষ মানুষের দেহে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী লোকের দেহে স্ত্রী প্রজননতন্ত্র থাকে। তারপরে আসা হচ্ছে আমাদের ত্বক। আমরা যে বাহিরের ত্বকতন্ত্র দেখি সেটা কি কি নিয়ে গঠিত। তো দেহের বাহিরের দিকে যে আচ্ছাদনকের আবরণ থাকে তাকে আমরা ত্বক, স্কিন বা চামড়া বলি। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক দেহকে আচ্ছাদন করে বাইরের আঘাত থেকে, জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভিতরে সংরক্ষণ করে। ঠিক আছে, এগুলো না থাকতো কি হতো, ভিতরে যে জলীয় অংশগুলো থাকে সেগুলো কি বাইরে বের হয়ে যেত, ময়লা পড়তো, নষ্ট হয়ে যেত। এই জন্য কি ত্বকটা গুরুত্বপূর্ণ। তারপরে আসো অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। আচ্ছা, তো প্রাণী দেহের কতগুলো নালীহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলা হয়। ঠিক আছে, তো হরমোনগুলো কোথা থেকে নিঃসৃত হয়? এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না, শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত হয়। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্ন্যাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে অন্তঃক্ষরা গ্রন্থি গঠিত হয়। ঠিক আছে, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, দেখো কত জায়গা থেকে আমাদের এই হরমোনগুলো নিঃসৃত হয় এবং এদের জন্য আলাদা কোনো নালিকা থাকে না। এরা রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হতে পারে। ঠিক আছে, বিশাল। হ্যালো বিশাল, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। এর হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে অংশগুলো। ঠিক আছে, এরপরে আমাদের কিছু যন্ত্রের বর্ণনা আছে এখানে, যেগুলো আমাদের হচ্ছে ল্যাবের জন্য বেশি লাগে। তো এই ল্যাবের কোনো কিছু যন্ত্র নিয়ে কাজ করতে গেলে তার কাজগুলো আমাদের আগে জানা দরকার, যে কোনটা কি কাজ করে, কোন অংশের নাম কি, তাহলে আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো। তো দেখো এখানে কয়েকটা যন্ত্র আছে, পূর্ববীক্ষণ যন্ত্র কয়েক দুই প্রকারের আছে। দেখো এখানে দেখি আমরা একটু কি কাজে লাগতেছে, কেন ইউজ করতেছি, কোনটার নাম কি, কোনটা কিভাবে কাজ করে। তো ধরো এখানে যে উদাহরণটা দিচ্ছে তার ইউজ করছে এখানে, ধরো কোনো যুদ্ধ করতে চাই সৈনিক, তার জন্য যেরকম যে অস্ত্র
ঠিক আছে। তারপরে যারা জ্যোতিষবিজ্ঞানের গবেষণা করে আকাশের ইয়েগুলো নিয়ে, তাদের জন্য কি দূরবীক্ষণ যন্ত্র। ঠিক যে বিজ্ঞানের শিক্ষার্থী বা যে বিজ্ঞানে যারা গবেষণা করে তাদেরকে অনেক ছোট ছোট জিনিস দেখতে হয়, কোষের ভিতরে জিনিস দেখতে হয়, এই জন্য এদের কি দেখতে হয়, যে অণুবীক্ষণ যন্ত্র একটি অপরিহার্য গবেষণা সহায়ক উপকরণ। এর সাহায্যে অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণ বড় করে দেখা যায়। তো তোমরা যখন ল্যাব করবা, ল্যাবের প্রথম দিকেই এটা নিয়ে ল্যাব আছে, যে একটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে বিভিন্ন কোষ দেখাবে তোমাকে, ঠিক আছে। বিভিন্ন উদ্ভিদ কোষের পর প্রাণী কোষ তো দেখাতে পারবে না, উদ্ভিদ কোষগুলো দেখাবে। তো তখন আমরা এগুলো দেখতে পাই। তো এখানে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে দু ধরনের আছে, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তো সরল অণুবীক্ষণ যন্ত্রগুলো কোনগুলো? দেখো এখানে একটা চিত্র আছে, সরল অণুবীক্ষণ যন্ত্র। এখানে কি কি থাকে, একটা হাতল থাকে, অভিনেত্র থাকে, টানেল থাকে, এখানে একটা ক্লিপ থাকে এই যে গ্লাস আটকানোর জন্য। তারপর একটা মঞ্চ বলতে এখানে একটা এই এখানে কিছু রাখার জন্য, নিচে কিছু রাখার জন্য, বা আমরা যে স্টেজ বলি না, কোনো কনসার্ট হলে মঞ্চ তৈরি থাকে বা কোনো অডিটোরিয়াম মঞ্চ থাকে, সেরকম মঞ্চ কিসের জন্য থাকে, তারপর জন্য কিছু রাখা যায় বা দাঁড়িয়ে থাকে যে সেরকম, ঠিক আছে। তারপরে সন্নিবেশক স্ক্রু থাকে, এই পুরোটা এটা পুরোটা হচ্ছে একটি স্তম্ভ, নিচে একটা দর্পণ থাকে, আর এটা হচ্ছে স্ট্যান্ড বা পাদদেশ। দেখো এই অনুবীক্ষণ যন্ত্রের যে ফুটের উপরে একটি স্তম্ভ থাকে, যার সাহায্যে একটি কাঁচের স্টেজ সংযুক্ত থাকে। যেখানে একটা কাঁচের একটি স্টেজ সংযুক্ত আছে, এই কাঁচের স্টেজে দুটি ক্লিপ লাগানো থাকে, দুই পাশে দুটো ক্লিপ থাকে। স্তরের নিচের দিকে সম্মুখভাগে একটি আয়না রয়েছে, স্তরের উপরে একটি টানা নল এবং বাহুতে লেন্স ধরে রাখার জন্য আংটা থাকে। এই আংটায় লেন্স বসিয়ে স্থূল কোনো কিছু জিনিসে যেখানে রাখার পরে যেখানে লেন্স থাকে, এগুলো হচ্ছে যে নিচে একটু দর্পণ আছে, যেখানে কিছু রাখার পরে আমরা এদিক দিয়ে দেখি, উপর থেকে দেখি। অনেক সময় যে দর্পণটাকে ঘুরিয়ে বা এখানকার যে লেন্স থাকে লেন্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলো দেখা হয়। বড় জুম, যে ক্যামেরার মতন জুম ইন করা যায় না, জুম আউট করে, সেরকম ঘুরালে একটু জুম হয়, একটু বড় করা যায়, একটু ছোট করা যায়, ছোট বড় করে এখানে দেখা হয়, ঠিক আছে। এই হচ্ছে এটা। আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্রটা কোনটা, এই দেখো এটা হচ্ছে যৌগিক। তো সরল আর যৌগিক নাম শুনলে কিন্তু আমরা বুঝতে পারি যে সরল কেন নাম বলা হচ্ছে, যৌগিক কেন নাম বলা হচ্ছে তার। তো তার গঠনটা যৌগিক জন্য কিন্তু তার নামটা হচ্ছে যৌগিক। তো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা জানার পূর্বে বিভিন্ন অংশের নাম জেনে নেওয়াটা দরকার, ঠিক আছে। যেমন হচ্ছে স্ট্যান্ড, যার উপরে দণ্ডায়মান থাকে সেটাকে কিন্তু আমরা কি বলি, স্ট্যান্ড বলি, যার উপরে সে দাঁড়ায় আছে। তারপর হচ্ছে আর্ম, নাকি বাহু, যেটা দেখো পুরোটা হচ্ছে এটা পাদদেশ, যার উপর সে দাঁড়িয়ে থাকে। তারপরে আছে হচ্ছে আর্ম, স্ট্যান্ডের উপরের দিকে বাঁকানো অংশকে আর্ম বলা হয়। ঠিক আছে। তারপরে থাকে হচ্ছে বেস, স্ট্যান্ডের নিচের যে অংশটুকু বেস, একদম বেস আমরা কি বলি, যে কোনো কিছু যে ভিত্তি থাকে যেটা বেস থাকে। তারপরে স্টেজ, যে একটু আগে যেটা দেখলাম যে আর্মের নিচে যে কত রাখার জন্য যেটা, সেটা হচ্ছে স্টেজ। তারপরে হচ্ছে বডি টিউব, অনুবীক্ষণ যন্ত্রের উপরের দিকে একটি নলাকার অংশ, যার এক প্রান্তে আইপিস এবং অপর প্রান্তে হচ্ছে এই লেন্সগুলো লাগানো থাকে। তারপরে হচ্ছে নোজপিস ও অবজেক্টিভ। দেখো বডি টিউবের নিচের দিকে ঘূর্ণনশীল অংশকে নোজপিস বলা হয়। এগুলো দেখবো আর একটু পরে, আগে নামগুলো একটু, আচ্ছা তুমি আগে নামগুলো দেখো। তারপরে থাকে হচ্ছে আইপিস, তারপরে থাকে হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, এটা দ্বারা ওই ছোট নব থাকে, এটা দ্বারা ঘুরিয়ে বা ইয়ে করে এটা জিনিস, সেটা আমরা দেখবো, সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়, ঠিক আছে। এই দেখো এখানে কিছু জিনিস, এখানে যে এটা হচ্ছে স্টেজ এটার, ঠিক আছে। দেখো মঞ্চ, যেটা আগে এখানে উপর রেখে আমরা যে পাশে দেখি অভিনয় থাকে, এটা হচ্ছে টানেল,
এটা হচ্ছে এটার দেহনল, এই যে এই পাশ থেকে এই পাশে যে লাগানো, মানে কি এই যে এটা হচ্ছে এর মূল ইয়া, যে স্ট্যান্ডের সাথে উপরের এই অভিনত টানেলটাকে সে ধরে রাখে, ঠিক আছে। তারপরে যেখানে দুটো স্ক্রু আছে, এই দেখলাম টানেল, স্ক্রু, তেমন কিছু নাই। তো চলো আমরা একটু এটা দেখি এটা কিভাবে এটা দ্বারা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখলাম, আমরা একটা ভিডিও দেখবো এখন। ভিডিও দেখে এটার যে কিভাবে ব্যবহার হয় এটা বুঝতে পারবা। আসলে একটু দেখি। নেট জাস্ট ও, তোমার ওখানে নেট ঠিক আছে রিশাদ? আমার ওয়েট পার্ট, আমাদের এখানে নেট ভালোই চলছে এখন। আমি তো হচ্ছে তোমাকে সে ফার্স্টে থেকে মোবাইল ডাটা দিয়ে পড়াচ্ছি। আহ, আচ্ছা, তো দেখো আমরা একটা ভিডিও দেখি, আসো। দেখা যাচ্ছে? ইয়েস, দেখা যাচ্ছে। ওকে, আর একটু দেখি এটা, তাহলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে একদম। A compound microscope has multiple lenses which collect light from the object and then focus the light into the eye. These microscopes have the ability to magnify very minute objects to a substantial size, clearly showing the smallest details. There are three major parts to the compound microscope: a body tube, an objective lens, and an eyepiece. The body tube is comprised of two smaller telescopic tubes with lenses coaxially mounted at either end. The wider tube holds the objective lens, while the narrow tube holds the eyepiece. The knobs for both coarse and fine adjustment allow the tubes to slide one into another, varying the distance between the two lenses. The lenses are convex with different focal lengths. The lens closer to the object is the objective and has a short focal length, FO, usually below 1 centimeter. The lens nearer the eye is the eyepiece. Although the eyepiece also has a short focal length, FE, it is still greater than the focal length of the objective. A revolving nosepiece, known as a turret, is attached to the lower end of the objective. The turret can be rotated to change the power magnification as necessary. Below the objective sits a flat platform known as the stage. On the surface of the stage, two stage clips hold the slide in place. A small aperture is present in the stage, allowing light into the body. The body tube is arranged on an arm which is connected to a strong base. This arm allows the body of the microscope to tilt. A small mirror at the base of the microscope reflects the light through the stage aperture. Above the mirror, an iris, also known as a diaphragm, is present. Iris helps in controlling the amount of light passing into the stage aperture. Working of the compound microscope. The object O is placed just outside FO, the focus of the objective lens. A real, inverted, and magnified image, I1, is formed. The magnified image, I1, acts as an object for the eye lens.
The eyepiece is adjusted such that the image I1 lies within the focus of the eyepiece FE. The eyepiece functions as a magnifying glass and forms a virtual, erect, and magnified image I2 of the object. Magnification of the compound microscope. The magnifying power of a lens is expressed in diameters. A lens magnifying an object 5 times has a magnification of 5 diameters and is written as 5x. The total magnification of a compound microscope is the product of the magnifying power of the objective and the magnifying power of the eyepiece. For example, if the objective has a magnification of 40x and that of the eyepiece is 10x, then the magnifying power of the microscope is 400x. Summary. The compound microscope has a system of convex lenses allowing the magnification of minute objects to that of a very large image. আচ্ছা, ইশাদ দেখছো? দেখলাম। তো এই হচ্ছে এটার গঠন, নামগুলো দেখলাম। এখানে যে রিডিং পড়লে বুঝতে পারবো কিভাবে একই জিনিস আর কি। এই দেখো, এই যে নস পেজগুলো ঘুরিয়ে অবজেক্টিভ কম বেশি পাওয়ার। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। দেখো এই যে যেটা বললো যে নোজ পিনগুলো ঘুরে অবজেক্টিভ কম বেশি পাওয়ারের লেন্স স্লাইডে স্থাপন করা যায়, তো এখানে এগুলো পড়লে পাবো। ঠিক আছে। তারপরে যে স্ট্রেনিং, যে কোষ বা টিস্যুর পাতলা স্তরকে যখন অণুবীক্ষণ যন্ত্র দেখা হয় তখন সেটি যে জলীয় মাধ্যমে অবস্থান করে তার থেকে আলাদা বা চিহ্নিত করা মুশকিল। এই সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন উপায় আছে। তার মধ্যে একটি উপায় হলো কোষ বা টিস্যুকে রং করা, যেগুলোকে একটু রং করে দিতে হয় যাতে সেই রং দেখে এর পরিপার্শ্বিকতার সাপেক্ষে তার অবস্থান এবং প্রকৃতি আলাদা করা যায়। অনেক সময় এই রঞ্জক প্রক্রিয়াতেও সূক্ষ্মতার সাথে করা সম্ভব, যাতে করে শুধু বিশেষ ধরনের কোষ কিংবা কোষের বিশেষ কোনো অংশ বা অঙ্গাণু অথবা টিস্যুর নির্দিষ্ট কোনো উপাদানই কেবল রঙিন হয়। একেই বলে স্লাইড স্টেনিং। ঠিক আছে, যে রং যেটা করা হয় সেটা, যেসব রঞ্জক পদার্থ দিয়ে স্টেনিং করা হয় সেগুলোকে একত্রে স্টেন বলে। ঠিক আছে। ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এটা হচ্ছে একদম ধরো লেটেস্ট। ঠিক আছে। দেখো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রটা কি, যে আমরা তো আলোর চ্যাপ্টারগুলো পড়ছি তাই না। দেখো, বিবর্ধনের জন্য ব্যবহৃত তরঙ্গ এর যে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তত ছোট বস্তুকে বিবর্তিত করা সম্ভব হবে। আমরা এটা পড়ছি না আলোর চ্যাপ্টারে। ইয়েস, পড়ছি। সাধারণত বিবর্তনে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় অর্ধেকের চেয়েও ছোট বস্তু অণুবীক্ষণ যন্ত্রে দেখার মতো করে ফোকাস করা সম্ভব নয়। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত, 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে থাকে। তাই সবচেয়ে উন্নত মানের সবচেয়ে উন্নত মানের আলোক অণুবীক্ষণ যন্ত্র এই 200 ন্যানোমিটার থেকেও ছোট বস্তুকে আলোক অণুবীক্ষণ যন্ত্রে বিবর্তিত করে দেখা যায় না। এমনকি অনেক শক্তিশালী বস্তু সংখ্যক লেন্সের সমন্বয় করেও সেটি তৈরি করা যায় না। ফলে আলোক অণুবীক্ষণ কোষের কোষঝিল্লি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম
ছাড়া আর কিছু খুব একটা ভালো করে বোঝা যায় না। সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুগুলোকে আলাদা করে দেখা যায় না। তো এই সমস্যা সমাধানের জন্যই এই দৃশ্যমান আলোর পরিবর্তে এই ইলেকট্রন তরঙ্গ ব্যবহার করা হয়, কেননা ইলেকট্রন তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে অনেক ছোট করা সম্ভব। এই ইলেকট্রন দ্বারা যে দৃশ্যমান যেটা আমরা দেখতে পাই তার থেকেও অনেক ছোট করা সম্ভব। যেমন কাচের লেন্সের পরিবর্তে সেখানে ব্যবহৃত হয় শক্তিশালী তড়িৎ চৌম্বক, যা ইলেকট্রনের যে গতিপথটা থাকে না, যে ওই গতিপথটা কি করে চৌম্বকের জন্য কিন্তু কি সে আকর্ষণ বা বিকর্ষণের মধ্যে সেটাকে এই পথটাকে বাঁকিয়ে দিতে পারে, বা যেরকম প্রয়োজন আমাদের সেভাবে এটা ঠিকঠাকভাবে সেট করে নেওয়া যায়। ফলে এই কোষের ভিতরকার অঙ্গাণুগুলোকে স্পষ্ট দেখা সম্ভব হয়। যে অনুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন তরঙ্গকে ব্যবহার করে বিবর্তিত করা হয় তাকে এই ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বলে। উল্লেখিত ইলেকট্রন তরঙ্গদৈর্ঘ্য দিয়ে তৈরি করা ছবি আমরা সরাসরি চোখে দেখতে পাই না। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাথে সংযুক্ত একটি কম্পিউটার ওই দৃশ্যের ছবি আমাদের দেখার উপযোগী করে। যেমন এটার মধ্যে দিয়ে আমরা এই দিক দিয়ে সরাসরি দেখতে পাবো না, এটা আমরা দেখতে হবে কম্পিউটার, এই জন্য এটার সাথে একটা কম্পিউটার সংযুক্ত থাকে। ঠিক আছে। ইরশাদ? Yes. আচ্ছা, তো এই হচ্ছে এই ফুল চ্যাপ্টার। তো কালকে আমরা সৃজনশীল, কালকে তো শুক্রবার, কালকে তো আমাদের এটা বাকি থাকলো, তাহলে এটা সৃজনশীলটা আমরা কালকে শেষ করে দেব। ঠিক আছে। ইরশাদ? ওকে ওকে। আচ্ছা, তো বাসায় চ্যাপ্টারটা একবার পড়বা, তাহলে কালকে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে সুবিধা হবে। ঠিক আছে। আর যে চিত্রগুলো আঁকাইতে বললাম ওগুলো আজকে কিংবা কালকে পড়ার আগে আঁকাই ফেলবা। ঠিক আছে। তো থাকো আজকে। আল্লাহ হাফেজ।